আসসালামু আলাইকুম, আমি আবু নাসির। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব। তাহলে আমরা কি পড়ব? নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব আমরা যে পড়তেছি, এর আগে আমরা অর্ধেক অংশ পড়ে ফেলছি। আমরা এখন আজকে পুরো অংশটাই পড়ব। তাহলে আমরা এর আগে এই চার্টটা আমরা অবশ্যই এখন দেখতে পাচ্ছি যে একটা চার্ট। এই চার্টটি এটাকে বলে ক থেকে ম পর্যন্ত, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণকে বলে স্পর্শ বর্ণ। আবার একে বর্গীয় বর্ণ বলা হয়। কেন বর্গীয় বর্ণ বলা হয়? কারণ এগুলা বর্গাকারে সাজানো যায়। কিভাবে? বর্গাকারে সাজানো যায়। এই যে যেমন বর্গ হয়েছে, এই কারণে এগুলোকে স্পর্শধ্বনি অথবা বর্গীয় বর্ণ বা বর্গীয় ধ্বনি বলা হয়। তাহলে এই যে ক, খ, গ, ঘ, ঙ, এটা হচ্ছে কণ্ঠধ্বনি। এরপর হচ্ছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, এটা হচ্ছে তালব্য ধ্বনি। তাহলে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এটা হচ্ছে মূর্ধাধ্বনি। ত, থ, দ, ধ, দন্ত ন, এটা হচ্ছে দন্তধ্বনি। প, ফ, ব, ভ, ম, এগুলো হচ্ছে ওষ্ঠধ্বনি। তাহলে কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধাধ্বনি, দন্তধ্বনি, অষ্টধ্বনি। নৈবিত্তিক কিভাবে আসবে? যে নিচের কোনগুলো ওষ্ঠধ্বনি। তাহলে ওষ্ঠধ্বনি প, ফ, ব, ভ, ম, এগুলো হচ্ছে ওষ্ঠধ্বনি। এরপর নিচের কোনগুলো দন্তধ্বনি? তাহলে ত, থ, দ, ধ, দন্ত ন, এগুলো হচ্ছে দন্তধ্বনি। তারপরে হচ্ছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, এগুলো কোন ধ্বনি? এগুলো হচ্ছে তালব্য ধ্বনি। এরপর ট, ক, খ, গ, ঘ, ঙ, এগুলো হচ্ছে কণ্ঠধ্বনি। তাহলে আমরা কি পড়ছি? কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, দন্তধ্বনি, ওষ্ঠধ্বনি। তাহলে এই ধ্বনিগুলা এভাবেও আসতে পারে অথবা এভাবেও আসতে পারে। ক, খ, গ, ঘ, ঙ, এগুলো কোন বর্গীয় ধ্বনি? এগুলো হচ্ছে ক বর্গীয় ধ্বনি। কোন ধ্বনি? ক বর্গীয় ধ্বনি। চ, ছ, এগুলো চ বর্গীয় ধ্বনি, এগুলো হচ্ছে ট বর্গীয় ধ্বনি, এটা হচ্ছে ত বর্গীয় ধ্বনি, এটা হচ্ছে প বর্গীয় ধ্বনি। তাহলে আমরা এই পাশ দিয়ে জানলাম। এরপরে ভার্টিকালে দেখি ক, চ, ট, ত, প, এগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। এগুলো কোন ধ্বনি? অল্প প্রাণ ধ্বনি। সংজ্ঞা পরে দিচ্ছে যে অল্প প্রাণ কি, মহাপ্রাণ কি, নাসিক্য কি, পরে বলবো। খ, ছ, ঠ, থ, ফ, এগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। এরপর গ, জ, ড, দ, ব, এগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। এরপর হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, তারপরে হচ্ছে নাসিক্য ধ্বনি। তাহলে আমরা অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। এখন অল্প প্রাণ ধ্বনি কাকে বলে? এখানে 22 পেজে সুন্দর করে দেওয়া আছে যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাস বা শ্বাস প্রশ্বাস বা নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, আস্তে মানে জোরে সংযোজিত হয় না, সেটা হচ্ছে কি? অল্প প্রাণ ধ্বনি। তাহলে মহাপ্রাণ ধ্বনি কি? যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাস জোরে সংযোজিত হয়, তাহলে এটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। এরপরে অল্প প্রাণ নাসিক্য ধ্বনি। এটা আমরা কি বলছি? নাসিক্য ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় নাকে সাহায্য লাগে, এটাকে বলবো আমরা নাসিক্য ধ্বনি। তাহলে অল্প প্রাণ এবং মহাপ্রাণ কি বুঝবো? যে অল্প প্রাণ এই যে বর্গীয় বর্ণের ক এবং গ, এই যে ক এবং গ, এটা হচ্ছে অল্প প্রাণ, আর গ এবং ঘ এটা হচ্ছে মহাপ্রাণ। তাহলে অল্প প্রাণ মানে বাতাসের চাপের আধিক্য থাকবে কম এবং বাতাসের চাপের আধিক্য থাকবে বেশি। আমরা এই যে অল্প প্রাণ অর্থাৎ এইভাবে মুখটার সামনে যদি হাতটা নেই, তাহলে ক উচ্চারণ করি, তাহলে এই হাতের তালুতে বাতাস লাগবে কম। ক বললে বাতাস লাগবে কম, কিন্তু খ বললে বাতাস লাগবে বেশি। অথবা আমরা এভাবেও পরীক্ষা করতে পারি যে একটু কাগজ নিয়ে যদি এভাবে যদি আমরা একটু কাগজ নেই, নিয়ে যদি হাতের তালুতে দেই, তাহলে আমরা কি দেখতে পাবো? এখানে যদি দেই, দিয়ে যদি ক উচ্চারণ করি তাহলে এটা উড়ে যাবে না, কিন্তু যদি খ উচ্চারণ করি তাহলে উড়ে যাবে। তাহলে ক বোঝা যাচ্ছে অল্প প্রাণ এবং খ হচ্ছে মহাপ্রাণ। গ অল্প প্রাণ, ঘ হচ্ছে মহাপ্রাণ। তাহলে ঘ যদি উচ্চারণ করি তারপরেও কি হবে? অবশ্যই ঘ উচ্চারণ করতে গেলে এখানে যদি কোনো কিছু দিয়ে ঘ উচ্চারণ করি, তাহলে ঘ উচ্চারণ করলে এটা অবশ্যই উড়ে যাবে ঘ। তাহলে গ উচ্চারণ যদি আমরা করি, তাহলে গ উচ্চারণ করতে গেলে কখনো এটা উড়ে যাবে না। যেমন এখানে রাখে গ গ গ গ বলবো, কিন্তু উড়ে যাবে না, কারণ গ হচ্ছে অল্প প্রাণ। আর নাসিক্য ধ্বনি এভাবে নাকটা চিপে ধরে আমরা কখনো স্বাভাবিকভাবে নাসিক্য ধ্বনিগুলো উচ্চারণ করতে পারবো না। তাহলে অল্প প্রাণ, মহাপ্রাণ আমরা বুঝেছি, ঘোষ আর অঘোষ।
তাহলে ঘোষ আর অঘোষ কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না সেটা হচ্ছে অঘোষ, আর যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী মানে স্বরতন্ত্র মানে গলনালীটা অনুরণিত হয় সেটা হচ্ছে অনুরণিত হলে হচ্ছে ঘোষ, অনুরণিত না হলে হচ্ছে অঘোষ। তাহলে ক খ এগুলো হচ্ছে অঘোষ এবং গ ঘ ঙ এগুলো হচ্ছে ঘোষ। তাহলে ঘোষ বর্ণ কয়টা? ঘোষ বর্ণ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে ঘোষ ধ্বনি হচ্ছে 15টা এবং অঘোষ ধ্বনি হচ্ছে 10টা। অল্প প্রাণ ধ্বনি হচ্ছে মোট 10টা, মহাপ্রাণ ধ্বনি হচ্ছে 10টা, নাসিক্য ধ্বনি হচ্ছে 5টা। মোট এইখানে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে আমরা কি বলবো? বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ বা স্পর্শ ধ্বনি বলবো। এরপরে আমরা এই চারটা যদি আমরা অবশ্যই ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের একটা কিন্তু সুবিধা আছে। আমরা যদি এখানে এই চারটা ভালো করে না পড়ি তাহলে আমরা সন্ধি নির্ণয়ও করতে পারবো না, কারণ এই চারটার সাথে সন্ধিরও একটি নিয়ম আছে। কেন? যেমন দ হিসি ক ব্যঞ্জন সন্ধি, দিক যোগ অন্ত, স্বরেও অন্ত, এখানে ক আছে তাহলে ক অল্প প্রাণ, যদি ক থাকে তাহলে আমরা কি বসাবো? গ বসাতে হবে। এখন কি হয়ে গেল? দিক গ নয়ত, তাহলে দিক যোগ অন্ত হয়ে গেল দিগন্ত, ছিল ক হয়ে গেল গ, কি হয়ে গেল? গ। কেন? ক অল্প প্রাণ, অল্প প্রাণ থাকলে অল্প প্রাণ হয়, গ অল্প প্রাণ। এরকম নিস যোগ অন্ত, এরকম আরো দেওয়া যাবে। নহিসি চ, নিস যোগ অন্ত, নিস যোগ অন্ত ইকুয়াল হয়ে গেল নহিসি জ নয়ত। এখানে ছিল চ, এখানে দেখো চ যদি অল্প প্রাণ হয় তাহলে জ হয়, তাহলে এখানে কি হয়েছে? জ হয়েছে। তাহলে আমরা যদি এরকম যদি আমরা এগুলো সবগুলাই যদি আমরা অবশ্যই চেষ্টা করি তাহলে আমাদের জন্য সন্ধিও সহজ হবে। অতএব আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে যে বর্গীয় ধ্বনি কয়টি। তাহলে এই বর্গীয় বর্ণ আমরা 25টা পাইছি। আমরা কয়টা বর্ণ পড়লাম? 25টা। এখন আমাদের মোট বর্ণ 39টা। এখন আমাদের দরকার আছে আরো 14টা। এই 14টা বর্ণ আমরা এখন পড়ব। এই 14টা বর্ণ আমাদের এই বর্গীয় বর্ণের পরে যে 14টা ব্যঞ্জন বর্ণ আছে সেগুলো আমরা পড়ব। অন্তস্থ ধ্বনি, অন্তস্থ ধ্বনি হচ্ছে ব বৈষণ্য ল জ। তাহলে এগুলোর সংজ্ঞার অত দরকার নেই, আমরা অবশ্যই যেহেতু নৈবিত্তিক আকারে আসবে আমরা নৈবিত্তিক আকারেই পড়ব। ব বৈষণ্য ল জ এগুলাকে আমরা বর্গীয় বর্ণ, এগুলো অন্তস্থ ধ্বনি কেন বলবো? কারণ একটা যে একটা বর্গীয় জ, এটার নাম হচ্ছে বর্গীয় জ। তাহলে আমরা আরেকটা জ পাই, এটার নাম কি জ? এটার নাম হচ্ছে অন্তস্থ জ। তাহলে জ কয়টা? 2টা। ব বৈষণ্য ব এবং বৈষণ্য একটু পরিবর্তন, তাহলে এগুলো হচ্ছে ন এবং ল এর মধ্যে একটু পরিবর্তন, এগুলো হচ্ছে অন্তস্থ ধ্বনি। এরপর হচ্ছে তারণজাত ধ্বনি, এখানে কিন্তু বৈষণ্য পড়ি নাই। এখন এখানে বলছে যে কম্পনজাত ধ্বনি, র একটি কম্পনজাত ধ্বনি। তাহলে কম্পনজাত ধ্বনির উদাহরণ কোনটি? র হচ্ছে একটি কম্পনজাত ধ্বনি, তাহলে র হচ্ছে একটা কম্পনজাত ধ্বনি। তাহলে আমরা এখানে কিন্তু র পড়ি নাই, যার কারণে এই ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ বলবো আমরা বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ। আমরা বাকি 14টাকে পড়তেছি। এরপর হচ্ছে ল হচ্ছে একটা পার্শ্বিক ধ্বনি। তাহলে ল কোন ধরনের ধ্বনি? ল হচ্ছে একটা পার্শ্বিক ধ্বনি। নৈবিত্তিক আসতে পারে নিচে কোনটি পার্শ্বিক ধ্বনি? তাহলে ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। কোনটি কম্পনজাত ধ্বনি? তাহলে র হচ্ছে একটি কম্পনজাত ধ্বনি। অন্তস্থ ধ্বনি কোনগুলো? ব বৈষণ্য র ল জ, এগুলো হচ্ছে অন্তস্থ ধ্বনি। এরপর বলছে উষ্ণ ধ্বনি। উষ্ণ ধ্বনি হচ্ছে তালব্যস্ব, দন্তস্ব এবং মূর্ধন্যস্ব, এই তিনটি ধ্বনিকে বলা হয় উষ্ণ ধ্বনি। আমরা অবশ্যই এগুলো জানে রাখবো। এরপর অনেশ্বরের, এগুলা অনেশ্বরের মতো হ উচ্চারণ হয়। হ হচ্ছে ঘোষ ধ্বনি। এরপরে হচ্ছে বিসর্গ ধ্বনি, এগুলো লাগবে না। এবার ডয়সনরা ও ঢয়সনরা এই দুইটা হচ্ছে তারণজাত ধ্বনি। তাহলে আমরা অবশ্যই ধরবো যে ডয়সনরা এবং ঢয়সনরা হচ্ছে তারণজাত ধ্বনি। তাহলে তারণজাত ধ্বনি, উষ্ণ ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, কম্পনজাত ধ্বনি ও অন্তস্থ ধ্বনি। এরপর অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো তো আমরা বলছি যে এগুলো পরাশ্রিত ধ্বনি বা পরাশ্রিত বর্ণ। তাহলে আমরা এখান থেকে পড়লাম। এবার সংযুক্ত ব্যঞ্জন, সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি ও সংযুক্ত ব্যঞ্জন বর্ণ। এই নৈবিত্তিকটা মোস্ট ইম্পর্টেন্ট, যে তথ্যটা এবার সার্টিফিকেট পরীক্ষা আসছিল। বাংলা ভাষায় সাধারণভাবে যুক্ত ব্যঞ্জন 3 ভাবে গঠিত হয়। তাহলে বাংলা ভাষায় 3 ভাবে যুক্ত ব্যঞ্জন গঠিত হয়। তাহলে যুক্ত ব্যঞ্জন কয় ভাবে গঠিত হয়? যুক্ত ব্যঞ্জন 3 ভাবে গঠিত হয়।
তাহলে যুক্ত ব্যঞ্জন আমরা কয় ভাবে গঠিত পাবো? যুক্ত ব্যঞ্জন আমরা তিন ভাবে গঠিত পাবো। কি কি? একটা হচ্ছে কার যুগে, একটা হচ্ছে ফলা যুগে, আর একটা হচ্ছে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন যুগে। তাহলে কার যুগে কি? আমরা কালকে এটা আবার গত ক্লাসে আমরা পড়ছি যে কার যুগে কি। তাহলে এই চারটা আমরা মুছে দিয়ে আমরা অবশ্যই কার বর্ণগুলো দেখি যে কার বর্ণ কোনগুলো। তাহলে কার বর্ণ অবশ্যই আমাদের কার বর্ণ জানতে হবে যে কার বর্ণ আমাদের কোনগুলো। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। কার বর্ণ হচ্ছে 11টি, কার বর্ণ 10টি। সরি, কার বর্ণ কয়টি? কার বর্ণ হচ্ছে 10টি। স্বরবর্ণ হচ্ছে স্বরবর্ণ মোট 11টি। স্বরবর্ণ মোট কয়টি? স্বরবর্ণ মোট 11টি, কিন্তু কার বর্ণ হচ্ছে 10টি। কার বর্ণ কয়টি? কার বর্ণ হচ্ছে 10টি। এই 10টার মধ্যে যেমন স্বরেয়া সমান সমান আকার, আ কার। যেমন রস্বই সমান সমান ঋষি কার। এরপর ও সমান সমান ও কার। তাহলে আমরা কি কমন পাচ্ছি? কার। তাহলে কার বর্ণ মোট 10টা। কার বর্ণ ব্যঞ্জন বর্ণ যেহেতু 11টা, কার রূপ নাই, স্বরেয় কারের কোনো রূপ নাই। স্বরেয় কারের কোনো রূপ নাই। স্বরেয় সমান সমান 0, কারণ এর কোনো রূপ নাই। কেন নাই? এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণকে উচ্চারণে সাহায্য করে, এই কারণে স্বরেয়কারের কোনো রূপ নাই। তাহলে কার বর্ণ 10টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। কার বর্ণ হচ্ছে 10টি। তাহলে এরপর আমরা কি বলবো? ফলা বলবো। তাহলে একটা নিয়ম পাইছি, সংযুক্ত ব্যঞ্জন তিন ভাবে পড়া যায়। তার মধ্যে আমরা একটা পড়ছি যে কার যোগে, এরপরে ফলা যোগে। এরপরে কি? এরপরে হচ্ছে ফলা। এরপর হচ্ছে ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। তাহলে ফলা বর্ণ কয়টি? ফলা বর্ণ হচ্ছে 6টি। আমরা অবশ্যই মনে রাখবো ফলা বর্ণ 6টি। এই 6টি বর্ণকে অবশ্যই আমরা মনে রাখবো জ ফলা, ব ফলা, হ ফলা, র ফলা, ল ফলা এবং ন ফলা। এই ফলা বর্ণ কয়টি? ফলা বর্ণ 6টি। এগুলো আমরা অবশ্যই মনে রাখবো। তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা এবং স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার। এরপর আমরা যুক্ত ব্যঞ্জন। এই যুক্ত ব্যঞ্জন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যেমন যুক্ত বর্ণ কিভাবে আসবে? যুক্ত বর্ণ হবে যেমন বিজ্ঞান, বহিষি, এখানে বিজ্ঞান, বিজ্ঞান বানান যুক্ত বর্ণ। তাহলে এখানে কি আছে? এই বর্ণটাতে বর্গীয় জ প্লাস ইউ আছে। এটা অবশ্যই আমরা এভাবে আসবে যে বিজ্ঞান, এই যুক্ত বর্ণটাতে কি কি আছে? তাহলে জ প্লাস ইউ আছে। আমরা এটা অবশ্যই মনে রাখবো। এই যুক্ত ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন যুক্ত হয়ে এগুলো যুক্ত বর্ণ। যেমন শিক্ষক, তালবস্যি যুক্ত খ ক। এখানে এই তালব যুক্ত খ কি আছে? ক প্লাস স আছে। এই যুক্ত বর্ণটাতে কি আছে? ক প্লাস স আছে। তাহলে এটা আমরা অবশ্যই এগুলা মনে রাখবো যে এগুলা এখানে যতগুলো আছে। গঞ্জ, যেমন গঞ্জ, গঞ্জ লিখতে গেলে এখানে অবশ্যই এইরকম থাকবে। এখানে মাত্রা, এখানে গ অর্ধমাত্রা এবং এখানে মাত্রাহীন। তাহলে যদি মাত্রাহীন, এখানে মাত্রা আছে এখানে মাত্রা নাই, তাহলে এখানে প্রথমে ইউ আছে এবং তারপরে জ আছে। কি আছে? জ আছে। তাহলে আমরা অবশ্যই গঞ্জ বানানি ইও, তারপরে হচ্ছে জ, এগুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো। তাহলে অবশ্যই এটা আমাদের জন্য অনেক সহজ। এরপরে আমরা যে বানানগুলো পাবো, যেমন অন্ন, যেমন অন্ন, যেমন আমরা কি পাচ্ছি? অন্ন, স্বরেয় নয় ন, অন্ন। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ন, এই যুক্ত বর্ণটাতে ন যোগ ন। এখানে আমরা প্রথমটাতে হসন্ত কেন দিব? এই বানানটাতে হসন্ত কেন দিব? এখানে অর্থাৎ এই যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপে যে কার বলে, কার ভাঙালে যে স্বরের সাথে স্বরেও যুক্ত থাকে, যেটাতে আমরা ভাঙাবো সেটাতে আর স্বরেও দিব না, কিন্তু এটাতে অবশ্যই অটা যুক্ত হয়ে অন্য একটা অ উচ্চারণ হবে। এই কারণে প্রথমটাতে আমরা অবশ্যই কি দিব? হসন্ত দিব। এরপরে যেমন এরপরে চিহ্ন, এগুলো সব পরিষ্কার। যেমন পরিষ্কার, যেমন প বয়সন রহিষি শয় কয় আকার বয়সন র, পরিষ্কার। তাহলে যুক্ত বর্ণটাতে কি আছে? যুক্ত বর্ণটাতে তাহলে মূর্ধন্য স যোগ ক আছে। তাহলে এটা আবার অবশ্যই যোগ সরেয়া। এখানে কি আছে? এইতে সরেয়াতে আকার, সরেয়াতে আকার আছে।
তাহলে আমরা অবশ্যই কি পাচ্ছি, প্রথমে মূর্ধন্য আছে, তারপরে ক আছে, আকারটা দিলে স্বরে আকার আছে। তাহলে আমরা অবশ্যই এগুলো বুঝতে পারতেছি। যেমন ফাল্গুন, যেমন ফাল্গুন একদম সহজ, ফয় আকার ফাল্গুন। তাহলে এখানে কি আছে, ফাল্গুন। তাহলে এই যুক্ত বর্ণটাতে কি আছে, ল আছে যোগ গ আছে। তাহলে অবশ্যই আমরা এগুলা পারবো। এবং যেগুলা ব্যতিক্রম এখানে নাই কিন্তু আসে পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষায় বা আমরা জানার জন্য, তাহলে আমরা অবশ্যই সেগুলো পড়লে আমরা কি কঠিনগুলো পাবো। যেমন কৃষ্ণ, যেমন কৃষ্ণ করলেই লীলা, আমরা করলেই বিলা। এই যে কৃষ্ণ, এই যুক্ত বর্ণটাতে কি আছে, এখানে অবশ্যই তখন মূর্ধন্য স প্লাস মূর্ধন্য আছে। তাহলে এখানে আমরা মূর্ধন্য স প্লাস মূর্ধন্য পাচ্ছি। যেমন হৃদয়, যেমন হৃদয় আমরা কি লিখি, হৃদয়। তাহলে এই যুক্ত বর্ণটাতে কি আছে, এই যুক্ত বর্ণটাতে হ আছে যোগ রি আছে। এটা আমরা অবশ্যই এইভাবে জানবো, তাহলে অবশ্যই আমাদের জন্য সহজ হয়ে যাবে, একদম সহজ। আমরা অবশ্যই এগুলো মনে রাখবো। যেমন ব্রাহ্মণ, যেমন ব্রাহ্মণ, ব্রাহ্মণ যেটা খুব কঠিন সেগুলো আমি দিব, তাহলে আমাদের পরীক্ষাটা সহজ হবে। ব্রাহ্মণ, ব্রাহ্মণে আমরা কি করতেছি, ব্রাহ্মণ হচ্ছে ব্রাহ্মণ বা ব্রাহ্মণ। এখানে কি আছে, এখানে এখানে হ প্লাস ম আছে। তাহলে এখানে কি আছে, হ প্লাস ম আছে। অবশ্যই আমরা এগুলো মনে রাখবো। আর এই অধ্যায়টা তাহলে একদম সহজ। আমরা যেগুলো অবশ্যই এই অধ্যায় থেকে মানে বুঝতে পারি নাই, সেই অধ্যায়গুলোকে আমরা অবশ্যই বা যে বিষয়গুলো বলা হয়নি বা বলা বোঝা যায়নি, এইরকম বিষয়গুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। আর আমরা তাহলে সলভ দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই ঘরে থাকি, সুস্থ থাকি, সবার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করি। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।